আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এশিয়ান কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলকে মধ্যরাতে বাফুফের সংবর্ধনা। বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরার স্বপ্ন আফিদা ঋতুপর্ণাদের। দ্রুত নির্বাচনের জন্য ঐকমত্যের ওপর বিএনপি মহাসচিবের তাগিদ। ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে আপত্তি নেই জানালেন জামায়াতের নায়েবে আমির। বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানোর অভিযোগ। রাষ্ট্র অকার্যকর করার মতো প্রস্তাবের বিরোধিতা সংস্কারের পক্ষে বলে দাবি। এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল। যে কোনো গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা করার সুযোগ রাখার পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইতিহাস গড়ে এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাত ১:৩০টায় মিয়ানমার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাঘিনীরা। সেখান থেকে হাতিরঝিলের এমফিথিয়েটারে এনে সংবর্ধনা দেয়া হয়। ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা ভুটানের লিগ খেলতে যাবে, তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তানভীর আহমেদ জানাচ্ছেন। ঘড়ির কাঁটায় রাত ৩:৩০। হাতিরঝিলের এমফিথিয়েটারে মাঝরাতের সব আলো কেড়ে নিয়েছেন ঋতু আফিদারা। সাফ জয় করা মেয়েরা শুনিয়েছেন এশিয়ার মঞ্চে জায়গা করে নেওয়ার গল্প। সকল বাধা পার করে খেলে যেতে চান দেশের জন্য। এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন। আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী চান মেয়েদের জন্য আলাদা ফুটবল লীগ। বাংলাদেশ নারী ফুটবল দলের পাশে থাকার কথা বলেছেন বাফুফে সভাপতি। বাংলাদেশের মেয়েদের ফুটবল খেলা এটা শুধুমাত্র স্পোর্টিং ইভেন্ট না, এটা একই সঙ্গে একটা বড় কালচারাল ফেনোমেনা। যে কারণে আপনারা দেখেছেন যে এবার ২১ পদক নারী ফুটবল দল পেয়েছে। আমি জানি যে তারা আরো বহুদূর যাবেন, সামনে তারা অনেক কিছু অর্জন করবে। আমরা 18 কোটি মানুষের দল, আপনাদের উপরে বিশ্বাস রাখতেছি, আস্থা রাখতেছি এবং আমাদের কমিটমেন্ট দিচ্ছি যে আপনাদের পিছিয়ে আমরা আছি। আপনারা এগিয়ে যান, পিছিয়ে থাকতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এশিয়ান কাপের আসর। সেখানে নিজেদের প্রমাণ করে বিশ্বকাপে জায়গা করে নিতে চান বাঘিনীরা। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করতে দ্রুত নির্বাচনের জন্য ঐকমত্যের উপর জোর দিয়েছেন বিএনপি মহাসচিব। আর ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জামায়াত ইসলামের আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির। রাজধানীতে এক সংলাপে তারা এসব কথা বলেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য শীর্ষক সংলাপে মতামত দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে গণঅভ্যুত্থানের পরে এখনকার যে সেনাবাহিনী, এটা আমাদেরকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, মানে এটা আমাদের জন্য ক্ষতিকর। আপনারা যদি শুধু ভাবেন যে একটা নির্বাচন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট রাষ্ট্র অনেক কিছু সহজ হয়ে যাবে, আমার মনে হয় যে সেটা সহজ হবে না। ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমাদের একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার। অবশ্যই নির্বাচন কোনো বিকল্প নেই, কিন্তু একই সাথে আমাদের এই নির্বাচনের সাথে সাথে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। চিটাগং হিল ট্র্যাক্সকে ভেঙে তারা আলাদা করে হিন্দু দেশ নাম দিয়ে
আর একটা দেশ করার চেষ্টা করছে। ঐক্যের একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেটিক প্রসেস হচ্ছে কারেকশন প্রসেস। জনগণের ক্ষমতা যদি জনগণের হাতে দিতে হয়, তাইলে এদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং একদম স্থায়ী নির্বাচন ব্যবস্থা এখানে সৃষ্টি করতে হবে। নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন জামাতের নায়েবে আমির। এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। কারণ আমরা শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন, তারপরে সে আমরা কনসাইজ আবার বলেছি ডিসেম্বর টু জুলাই। তো সুতরাং ফেব্রুয়ারি জুলাইয়ের ভিতরে পড়ে, এখানে কোনো অ্যাম্বিগুইটি কিছু নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দেন বিএনপি মহাসচিব। আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু যে খুব দ্রুত আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া, প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের উত্তরণ ঘটানো, প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা। আপনারা দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন না হওয়ায় দেশ দুর্দশায় পড়েছে বলে মন্তব্য করেন বক্তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব বলেছেন, একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে রাষ্ট্র কাঠামোকেই দুর্বল ও অকার্যকর করার প্রস্তাব দেয়া হচ্ছে। এসবের যুক্তিসঙ্গত বিরোধিতা করা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। পরাগ আজিমের রিপোর্ট। চলমান সংস্কার প্রক্রিয়া ও ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান। সংস্কার ইস্যুতে বিএনপি সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। ঐকমত্য কমিশনে আসা নতুন নতুন প্রস্তাবের বিষয়ে শঙ্কার কথাও জানান বিএনপি মহাসচিব। সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদ আরও আগেই হওয়া সম্ভব ছিল। নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে যে আলোচনা চলছে তা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই। তবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও এর প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। দেশের যে কোনো যোগ্য সম্মানিত নাগরিক যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, সেই সুযোগটি উন্মুক্ত করে দেওয়ার পক্ষে কয়েকটি দল। তবে কোনো কোনো দল মনে করে যোগ্যতার মাপকাঠিতে ও নির্ভরযোগ্যতার বিবেচনায় বিচার বিভাগ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বেছে নেওয়া উচিত। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও সদস্য নিয়োগ নিয়ে মতভেদে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির অপশন বাদ দিয়ে বিচার বিভাগের কথা বলছি, কিন্তু আমরা আলোচনায় আছি যে এর বাইরে অন্য কোনো অপশন নির্দলীয় লোককে বেছে নেওয়া যায় কিনা আমরা ভাবার পক্ষে।
আগের মতো তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি, তাকে পাওয়া না গেলে আপিল বিভাগের বিচারপতিকে নিয়োগের পক্ষে কোনো কোনো দল। দলের মনোনীত একজন প্রার্থী রাষ্ট্রপতি হন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছেই নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এখানে তৈরি হবে, সেজন্য আমরা কোনো অবস্থাতেই রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা দিতে চাই না। বিচার বিভাগের মধ্য থেকেই সেটা করাটা সমীচীন হবে। একইভাবে বিচার ব্যবস্থায় কাউকে পাওয়া না গেলে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার বিধানের বিপক্ষেও অনেক রাজনৈতিক দল। ইয়াজউদ্দিনের সমস্যা একটা বড় ঝামেলা হয়েছিল, আর আমরা এখানে বিচার বিভাগকে একটু বাইরে রাখতে চাই, কারণ বিচার বিভাগে একে যদি রাখা হয় সর্বশেষ বিচারপতি বা তাকে না পেয়ে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এটা যদি করা হয় এই ক্ষেত্রে রাজনীতিতে এবং কোর্টে একটা পরিস্থিতি হতে পারে। কোর্টকে নির্ঝঞ্ঝাট ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য এই পলিটিক্সের ভিতরে না নেয় বেটার। দলীয় রাষ্ট্রপতি যখন আবার তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, তখন তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন সেটা আমাদের মধ্যে প্রশ্ন আছে। যে কারণে আমরা আসলে দলীয় রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমরা মেনে নেব না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন, নাগরিকদের যে কেউ সংসদ সদস্য হিসেবে যোগ্য, সম্মানিত এবং 10 থেকে 20 বছর রাজনীতির সাথে জড়িত নন, তিনিও প্রধান উপদেষ্টা হতে পারেন। সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার, যে যাতে যে কোনো যোগ্য নাগরিককেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার সেই সুযোগটা থাকে। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে এখনও কোনো ঐক্যমত্য না হওয়ায় ঝুলে আছে বিষয়টি। তবে সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা উত্তম, এই বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, নির্বাচন কমিশন ও ভোটে অংশগ্রহণকারী দলগুলোর উপরও নির্ভর করে। তিনি বলেন, নির্বাচন নিয়ে পুলিশ প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদের সাথে জড়িত অভিযোগে আটক বাংলাদেশি শ্রমিকদের মধ্যে 3 জন দেশে ফেরত এসেছেন। শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 36 জন বাংলাদেশি নাগরিককে তারা আটক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট IS জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও BADC হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি বলেন, দেশে জঙ্গি নেই এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। ওদের পুলিশের চিফ যেটা বলছে, ওই 5 জনকে আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে দেশের নির্বাচনী পরিবেশ, মব ও ধর্ষণ সহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, ইলেকশন কমিশন, তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। যেহেতু আমরা আরও সময় আছে, প্রায় 5-6 মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে না। কৃষি পণ্য রপ্তানি সহজ করার লক্ষ্যে বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর কথা জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। 2030 সালের মধ্যে 20% ও 2040 সালের মধ্যে 30% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে নবায়নযোগ্য জ্বালানি নীতি করা হয়েছে। এই লক্ষ্য অর্জনের সিদ্ধান্তে স্থিতিশীলতা ও বিনিয়োগের পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রফিকুল বাশারের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ বিশ্বজুড়ে। সেই লক্ষ্যে দেশে 55টি নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে বাতিল করা হয়েছে 37টি কেন্দ্রের চুক্তি। নতুন উদ্যোগে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখনও আগ্রহ দেখাননি।
বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা আর আস্থা ফিরিয়ে আনা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন অনেকের মধ্যে ইনসিকিউর ফিল হচ্ছে যে আমি আবার নতুন করে শুরু করব, আমি জমি দেখব, কারণ এটা কিন্তু একটা খরচ। তো এত দূর করার পর আবার যদি নতুন সরকার আসবে সামনে, তারা এসে যদি এটা আবার আইন বাতিল করে দেয়, তো এই যে ইনসিকিউরটা, এই ইনসিকিউরিটির কারণে আমার কাছে মনে হয় যে পার্টিসিপেন্টটা কম। তারা সবাই ওয়েট করছে যে নেক্সট 6-7 মান্থ 8 মান্থের পরে কি হয়। তো গ্যারান্টি যদি বিনিয়োগে না থাকে, আপনি আপনার টাকা কোনো একটা ব্যবসায় খাটাবেন, সেই ব্যবসা থেকে টাকাটা আপনি পাবেন কি পাবেন না সন্দেহ থাকলে আপনি কেন করবেন সেখানে? আর ব্যবসা করতে গেলে রিস্ক আছে যেমন, ঠিক তেমনই তো আপনার অ্যাটলিস্ট মিনিমাম গ্যারান্টি পর্যায়ে তো ব্যবসায়ীরা সেটা দেখবে। তার ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সেটা না থাকায় আমার অনেক বিনিয়োগকারীরা, অনেক ফরেন বিনিয়োগকারী তো নয়ই, লোকাল বিনিয়োগকারী খুব বেশি আশা দেখাচ্ছে না। বিভিন্ন পর্যায়ে শুল্ক ও ভ্যাটের সুবিধা সমান করার পরামর্শ তাদের। এই ইনসেন্টিভের ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমরা এই নবায়নযোগ্য জ্বালানিতে কিন্তু সেদিকে যাচ্ছি না। তো আলটিমেটলি যে কোনো একটা সেক্টরের প্রাথমিক যদি আপনি সহায়তা দিতে চান, তাহলে তো একটু হলেও যে উৎসাহব্যঞ্জক একটা অবস্থান কিন্তু তৈরি করতে হবে। ডিউটি এবং ট্যাক্সের ক্ষেত্রে কিছু বৈষম্য যেটা ছিল বা যে পার্থক্যটা ছিল, সেটা হলে সবার জন্য একই রকম লেভেল ফিল্ড ক্রিয়েট হতো। নীতিমালায় বাস্তবায়ন কৌশল ও অর্থায়ন পরিকল্পনা স্পষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। মাত্র 2 কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের 5 গ্রামের মানুষ। বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও পাল্টায়নি আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় মোড় হতে গুলিয়ারপাড়ার 2 কিলোমিটার রাস্তার চিত্র। বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। বারবার রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কাহালুর বীরকেদার ইউনিয়নের গুলিয়াপাড়া ও আশপাশের 4-5টি গ্রামের প্রায় 5000 মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। শিশুদের লেখাপড়া, কৃষিকাজ, ফসল আনা নেয়া ও গ্রাম থেকে শহরে যেতে নানা রকম ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। ডিস্ট্রিক্ট রোডের সাথে একটা কানেক্ট একটা রোড, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। আমি দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের যেন খুব দ্রুত এই রোডের উন্নয়নের জন্য কাজ করে। শস্যাদি আবাদ করে সেগুলি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাও খুব কষ্ট করে এই রাস্তাটা। আমরা বাড়ির থেকে যদি শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হই বা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হই, স্যান্ডেল হাতত করে নিয়ে যেতে হয়, আবার স্যান্ডেল হাতত করে আনতে হয়। আমাদের স্যান্ডেল আর পরার ভাগ্য হচ্ছে না ভাই। কয়েকদিনের মধ্যে অনেকগুলি রাস্তা ইট সলিং বাদ দিয়ে পাকা করার কাজ আসছে। তার মধ্যে ওই গুলালপাড়া রাস্তা যেটা বলেছেন, ওখানে 700 মিটার কাজ আবার আছে। আগামী দিনে 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ স্কুল পর্যন্ত টোটাল কাজ করার চেষ্টা করবো বা হবেও ইনশাল্লাহ। রাস্তা পাকা করার জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এলজিআরডির হচ্ছে আইডিভুক্ত রাস্তা, এখানে আমরা স্থানীয়ভাবে করতে পারি না। মিনিস্ট্রিতে অলরেডি রাস্তার জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং 500 মিটার রাস্তার অলরেডি স্যাংশন হয়ে গেছে। আমরা হয়তো খুব দ্রুত টেন্ডারে চলে যাব। এই সড়ক দিয়ে গুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। দ্রুত রাস্তাটি মেরামত করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আল মুকসিদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 78 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় শিশুসহ অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। নিহতের মধ্যে 28 শিশুও রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে 68 জনই কের কাউন্টিতে প্রাণ হারিয়েছেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, অন্যান্য কাউন্টিতে কমপক্ষে 10 জন নিহত ও বন্যা কবলিত এলাকায় অন্তত 41 জন নিখোঁজ রয়েছে। টেক্সাসের স্থানীয়রা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে উদ্ধার কাজে সহায়তা করছেন। কর্তৃপক্ষ বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় ঝড় ও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গরাজ্যে আর্থিক সহায়তা সহজ করার একটি নির্দেশনায় সই করেছেন এবং আগামী শুক্রবার তিনি টেক্সাসের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করবেন বলে জানা গেছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
দিনাজপুর হর্টিকালচার সেন্টারে দেশি বিদেশি আমের জাত সংরক্ষণ ও চারা উৎপাদন বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন জাতের আমের চারা নিতে ছুটে আসছেন অনেকেই। পাশাপাশি রয়েছে দেশি বিদেশি 106 জাতের আমের সমাহার। দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলম শাহী। থোকায় থোকায় ঝুলছে নানান রঙের আম। গাছ পরিচর্যা ও চারা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। দূর দূরান্ত থেকে আমের চারা নিতে ছুটে আসছেন অনেকেই। চারা নেওয়ার জন্য আমি প্রায় 500 চারা নিচ্ছি। 5 একর জমিতে বাগান করবো। কাটিমন আর ব্যানানা ম্যাঙ্গো, আর এখানে চারা নিচ্ছি। চারার গুণগত মান অনেক ভালো। কলম জাত আছে, আম আছে, কলম আম আছে। নিতে আসে আমরা বেশি নিয়ে যাই, মার্কেটের চারা বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা জাত কোয়ালিটি করে দিই, কোন জাত ভালো। আচ্ছা, কি করা যায় সেটা বলে। লেডিজেন অস্টিন মিয়াজাকি, সূর্য ডিম, রেড পালমার কেইট, কিং অফ চাকাপাদ, ব্যানানা ম্যাঙ্গো, গণেশ বাড়িফোর, চৈতি সুবর্ণা কাজলা, গর্জিত সহ 106টি জাতের দেশি বিদেশি সুস্বাদু জাতের আম আছে বাগানে। এখন বর্তমানে এই সেন্টারে 106 জাতের আম রয়েছে। এগুলো কিছু হলো আগাম, কিছু হলো মাঝারি, কিছু হলো লেটে, আবার কিছু আছে যে সারা বছর হয়ে থাকে। এর মধ্যে যে উল্লেখযোগ্য যেখানে যে আমরা কাটিমন আমটি এখানে সারা বছর হয়ে থাকে, আমরা বছরে এটি 3 বার করতে পারি। এটি এখানে আমরা এগুলো নিয়ে কাজ করছি। এছাড়া এখানে বানানা ম্যাঙ্গো আম আছে, তারপরে হলো বাড়িফোর আম আছে, এখানে কিউজাই আম আছে। এই আমগুলো আমাদের এই সেন্টারের মধ্যে এগুলো এখন বেশি করে চলছে। এগুলো সম্প্রসারণের জন্য আমরা কৃষকদেরকে এখানে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। হর্টিকালচার সেন্টারটি কৃষকদের উদ্যান তত্ত্ব, মাশরুম চাষ এবং নার্সারি স্থাপনে প্রশিক্ষণ সহ দেশি বিদেশি ফলজাত সংরক্ষণ ও চারা উৎপাদনের মাধ্যমে সাড়া ফেলেছে। হরেক জাতের এই মাতৃ আম বাগান করে ব্যাপক সাফল্য পেয়েছে দিনাজপুর হর্টিকালচার সেন্টার। তাদের এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। এসব আম গাছের চারা সর্বত্র ছড়িয়ে পড়লে এ অঞ্চলে আম চাষের পরিধি অনেক বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুরের হর্টিকালচার সেন্টার থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ছোট ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনে তীব্র ভাঙনের কবলে শত শত পরিবার। সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশের। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফেনী থেকে রবিউল হক রবির তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জানুয়ারিতে ছোট ফেনী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন বন্ধ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। তবে বাস্তবে উল্টো চিত্র। স্থানীয়দের অভিযোগ, সরকারি আদেশ অমান্য করে বালু ও মাটি উত্তোলন করছেন প্রভাবশালীরা। ভূতাত্ত্বিক জরিপ, ম্যাপিং কিংবা নিয়ম নীতির তোয়াক্কা না করেই চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ ছায়ানি এলাকায় নদীতে চলছে বালু উত্তোলন। তীব্র ভাঙনে দুর্ভোগে নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন আতঙ্কে নদী তীরের হাজারো মানুষ। একটা বালু দেখতেছো তো, কোটি কোটি টাকা বালু লিজার এরা। এখন আমরা এটা তুমি বাঁচতাম চাই। অতি সত্ত্বেও যদি এটা বন্ধ না হয়, আমার বাড়িঘর হইতে আশেপাশে 2-4টা বাড়ি অসিরে এখানে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। সম্পদ গেছে, বাড়ি গাছ গাছোয়া পুকুর গেছে। পানি উন্নয়ন বোর্ড আসি সাইটাই হাতারা চলে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা তো অবশ্যই নেব। যদি আমাদের সাইটে তারা নতুন করে কোনো ধরনের ড্রেজিং করার উদ্যোগ নেই, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের সাইটে কাজ বন্ধ আছে। নদী ভাঙনের জন্য তাহের মাস্টারের বাড়ি উল্টা দিকে আমরা এখানে কার্যাদেশ দিয়েছি নদীর প্রতিরক্ষা কাজের জন্য। ভাঙন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এশিয়ান কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলকে মধ্যরাতে বাফুফের সংবর্ধনা। বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরার স্বপ্ন আফিদা ঋতুপর্ণাদের। দ্রুত নির্বাচনের জন্য ঐকমত্যের ওপর বিএনপি মহাসচিবের তাগিদ। ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে আপত্তি নেই জানালেন জামায়াতের নায়েবে আমির। বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানোর অভিযোগ। রাষ্ট্র অকার্যকর করার মতো প্রস্তাবের বিরোধিতা সংস্কারের পক্ষে বলে দাবি।
এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল যে কোনো গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা করার সুযোগ রাখার পরামর্শ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।